নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি অন্য ধরনের ব্যবসা সম্পর্কে আপনাদেরকে বলব। সেটা এই ব্যবসাটা ইদানিং খুবই দ্রুত হারে বা দ্রুত গতিতে বাড়ছে এবং এই ব্যবসাটির নাম হচ্ছে ফটোগ্রাফি। এই ব্যবসাটার একটা ইতিহাস অন্যরকম আছে, আমরা জানি সেগুলো। ব্রিটিশ পিরিয়ডে সেই বড় একটা ক্যামেরা মাথা ঢুকিয়ে তার মধ্যে পর্দা টেনে ছবি তোলা, জেনারেলি এই কনসেপ্ট থেকে আজকে ফটোগ্রাফি একটা বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে আজকে ফটোগ্রাফি সারা বিশ্বে অন্যতম স্বীকৃত ব্যবসার জায়গায় পৌঁছে গিয়েছে। এই বিষয়ে কলকাতায় তথা বাংলায় যারা যতজন দু একজন মানুষই আছেন, দু চারজন যারা অথেন্টিক বা যাদের অথেন্টিক বলে আমরা ধরি, এমন একজন হচ্ছেন অতনু পাল। থার্ড আই ওনার সংস্থা, এবং এবারে ওদের ফটোগ্রাফি প্রদর্শনী চলছে বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে 17 থেকে 26 আগস্ট অবধি, অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই ফটোগ্রাফি দিবস উদযাপন করছে থার্ড আই গণেশা আর্ট গ্যালারিতে। এটা শোভাবাজার বাগবাজার ওই অঞ্চলে অবস্থিত। আমরা অতনুবাবুর সঙ্গে কথা বলার জন্য এবং তার এইবারের যে প্রদর্শনী সেই সম্পর্কে জানার জন্য, ছবি যে সেখানে তাদের উনি এবং ওনার ছাত্রছাত্রীরা তারা যে ছবি প্রদর্শন করছেন, এর জন্য আমরা কিন্তু এই গণেশা আর্ট গ্যালারিতে গিয়েছিলাম। সেখানের অতনুবাবুর সঙ্গে একটা দীর্ঘক্ষণ কথা হয়। আজকে এই ফটোগ্রাফি বিশ্ব ফটোগ্রাফি দিবসকেও কেন্দ্র করে যে প্রদর্শনী, এটা যদিও উনি আজকে প্রায় 40 বছর হলো এটা করছেন, 40 বছর ছুঁই ছুঁই। আমরা এই সমস্ত বিষয়টা, এই ব্যবসা এবং তার সম্পর্কিত বিষয়গুলো জানার জন্য গণেশা আর্ট গ্যালারিতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন। চারিদিকে সারা বিশ্বে যে একটা আর্থিক সংকটের দরজা খুলে গিয়েছে কোভিডকে কেন্দ্র করে, সেখানে কিন্তু ফটোগ্রাফি এই যে বিষয়টি মানুষকে আয়ের সুযোগ দিচ্ছে, সুযোগ সন্ধান দিচ্ছে, এবং যথেষ্ট ভালোভাবেই সেটা অতনুবাবুর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম। চলুন এবারে আমরা সাক্ষাৎকারের পর্বে চলে যাই। আপনারাও শুনুন যে ফটোগ্রাফি বিষয়টিকে কেরিয়ার হিসাবে কতটা নিয়ে আমরা আগামী দিনে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে কতটা এগোতে পারে। চলুন আমরা যাই গণেশা আর্ট গ্যালারিতে।
নমস্কার, আমি থার্ড আই ফটোগ্রাফি গ্রুপের অতনু পাল। আপনারা এসছেন আমাদের থার্ড আই 19শে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে, বিশ্ব ফটোগ্রাফি দিবসের জন্য যে 10 দিনের একটা প্রদর্শনী চলছে কলকাতার একদম নতুন গ্যালারি, উত্তর কলকাতার ঠিক মতো বলতে গেলে হয়তো 2 নম্বর বা 3 নম্বর গ্যালারি, গণেশা আর্ট গ্যালারিতে, কুমোরটুলি। আপনি কথা প্রসঙ্গে যেটা জিজ্ঞেস করছিলেন যে ফটোগ্রাফির অনেকগুলো দিক আছে। থার্ড আই মূলত ক্রিয়েটিভ ফটোগ্রাফির ওপর বেশি জোর দেয়, কিন্তু আমাদের যেসব ছেলেমেয়েরা আসে সবাই মূলত মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত আছে, উচ্চবিত্তও আছে, খুব কম, হাতে গোনা, মূলত মধ্যবিত্ত পরিবার থেকে। তাও মজা করে বলি, এটা বোম্বে বা দিল্লির মধ্যবিত্ত নয়, এটা কলকাতার মধ্যবিত্ত। না হলে বলতে গেলে কষ্ট লাগতে হয়, অন্য বলতাম, সামগ্রিক বিচার করতে গেলে কলকাতার নিম্ন মধ্যবিত্ত বলতে হবে, এরকম ধরনের। যেটা বলা ফটোগ্রাফি, আমি এটা উদাহরণ দিলে সুবিধা হবে যে আমি চাকরির থেকেও স্বাধীন পেশা হিসেবে এটা ব্যবহার করার জন্য আমি আমাদের মেম্বারদেরকে উৎসাহিত করি। এটা প্রথম দিন থেকে। সেখানে ফিরে যাই আমার নিজের কেরিয়ারে। 1979 আমি তবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। সেই সময় কলকাতার একটি কাগজ সবে জন্ম হয়েছে, আজকাল জানেন, অত্যাধুনিক অফসেটে ছাপা নতুন কাগজ এলো। তার কিছুদিনের মধ্যেই প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে গেল। তখন অন্যান্য কাগজের নাম দিচ্ছি না, আসেনি। বর্তমান এই সময় তো কোনো প্রশ্নই নেই। একটা সময় দেখা গেল যে আনন্দবাজারের সঙ্গে ফাইট করছে আজকাল। তার সব কিছু ছাপার পরিপাট্য থেকে আরম্ভ করে নিউজ পরিবেশনের অন্য জায়গা থেকে আরম্ভ করে তখন এডিটার গৌর কিশোর ঘোষ, এরকম একটা জায়গা। এইবার নিজেকে তখন কতগুলো একটা কাগজে ছবি বেরোলে আমরা 30 টাকা পাই, এরকম একটা ব্যাপার সেই সময়। আর কবে, যেহেতু স্টাফ ছিলাম না কোনো দিনও, যার জন্য আমি স্বাধীন পেশা হিসেবে বলছি, ফ্রিল্যান্স ছিলাম। তার ফলে একই সঙ্গে বিয়েবাড়ি, জন্মদিন, তখন কর্পোরেট কথা অত আসেনি, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ছবি তুলে বেড়াই। মানে আমি মজা করে বলতাম, একমাত্র শ্রাদ্ধ বাড়ি ছাড়া, তাকেও আমি অসম্মানের চোখে দেখিনি, কিন্তু করিনি। মানে সেখান থেকে জন্ম পর্যন্ত সব ধরনের যা যা বিষয়ের মধ্যে ফটোগ্রাফি আছে আমি করেছি নিজেকে চালাবার জন্য। এই হচ্ছে তার ব্যাপার। করতে গিয়ে আমার সেই সময়কার কয়েকজন ফটোগ্রাফার বন্ধু বলেন বা বাজারে যারা আছেন যে তুমি একটা ভিজিটিং কার্ড ছাপো। করতে গিয়ে তার পরিচয় কী দেবো, তার মধ্যে কয়েকজন বললো তুমি লেখো ফ্রিল্যান্স ফটোগ্রাফি। আমি বলছি মাত্র 79 সালের ঘটনা, কার্ড তো চেপে ফেলেছি, মাঝে মাঝে সবাইকে দিচ্ছি। যাকেই কার্ড দিচ্ছে বলছে আচ্ছা তুমি ফ্রিতে ছবি তুলে দাও। কিছুতে 100 জনের মধ্যে 99 জনকে বোঝাতেই পারিনি ফ্রিল্যান্সটা কোন ধরনের বিষয়। একটা স্বাধীন ফটোগ্রাফার সে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের ওপর কাজ করতে পারে, তার যোগ্যতা অনুযায়ী। ওই 10টা 5টা গিয়ে তাকে অফিসে মানে সই দিয়ে ঢুকতে হয় না, সই দিয়ে বেরোতে হয় না, এরকম একটা জায়গা। এটা গেলে আমি সেই সময়টাকে বোঝাবার জন্য। আজকে দেখবেন কথায় কথায় রাস্তাঘাটে যদি কারোর সঙ্গে দেখা হয়, ফটোগ্রাফি শুধু নয়, আপনি পেন্টিং, স্কাল্পচার, আপনি অন্য কোনো পেশা, কম্পিউটারজাত কোনো পেশা, সব থেকে দেখবেন আমি ফ্রিল্যান্স করছি। সেটা কন্টেন্ট রাইটার করছে, খুব কমন যে জানে এরকমভাবে হয়। আমি বলি আমাদের এই ফটোগ্রাফির দিক থেকে যেটা বলার, যে ফটোগ্রাফি কেমন, ধরুন একজন ঠিক সেইভাবে কোথাও চাকরি না করে, মানে আমি বলছি ধরুন একটা কাগজে সে স্টাফ হলো না, সে ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে পারে, ফ্রিল্যান্সার হিসেবে, এবং ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে সে কাজ করতে পারে। আমি সংবাদ মাধ্যম থেকে বেরোলাম, সে তো বড় প্রতিষ্ঠানের ব্যাপার। বা আমরা যদি বাড়ি থেকে বেরিয়ে এখান পর্যন্ত আসি, গ্যালারি পর্যন্ত, দেখবেন 2-3টে স্টুডিও দেখেছি, প্রথাগত যে স্টুডিও, যে সকালবেলা আসে কিছু ছবি তুলেছে, প্রিন্ট করে দিল, ছোটোখাটো ক্যামেরা বিক্রি হচ্ছে, এরকম ধরনের। আপনার সেটারও করার দরকার নেই। আমি বলি কি, শুধু একটু ক্যামেরা আর মানে ফটোগ্রাফি নিয়ে যেন পড়ালেখা বা দেখাটা ঠিক থাকে, এরকম একটা ব্যাপার। সে কী করতে পারে? এখন ওয়েডিং ফটোগ্রাফিটা বিশাল জায়গা দিয়েছে। একটা সময় মানে এরা ভারতবর্ষে হতো, ওয়েডিং ফটোগ্রাফারদের খুব নিচু চোখে দেখা হতো। কিন্তু আমার সঙ্গে এখানকার একজন খুব বিখ্যাত ফটোগ্রাফারের আলাপ ছিল, অজয় দে, এই বিডন স্ট্রিট অঞ্চলে থাকতেন, যার ছবি সত্যজিৎ রায় দেখতে চাইতেন। যতবার তিনি লন্ডন থেকে আসতেন ততবার ওখানে, যার কথা বলছিলাম,
অজয়দেব বিজয়শ্রীর অঞ্চলে থাকতেন, লন্ডনে ফটোগ্রাফি শিখেছেন। এখানে এসে যখন আমাকে বলতো তোমার ছবি দেখাও, ঘটনাচক্রে তিনি আমাদের আত্মীয় ছিলেন, এর দূর সম্পর্কে। তখন আমি বিয়ে বাড়ি করেই খাই বলতে পারেন। মানে আমার জীবনের প্রথম 15টা বছর খুব সিরিয়াসলি বিয়ে বাড়ি ফটোগ্রাফি করতে হয়েছে, কারণ বিয়ে বাড়ি আমার চালিকা শক্তি ছিল। কাগজ কবে টাকা পয়সা দেবে না দেবে, তারপর নামের বানান ভুল হলে আরও 3 মাস, এটা কিছু হতো না। কিন্তু একটা বিয়ে বাড়ি করলে জানতাম যে এই মাসে আমার কতগুলো বই কেনা হবে, আমার যা যা বাজারে দেওয়া আছে সেগুলোকে আমি দিতে পারবো, এবং নিজের মানে পড়ালেখার জন্য যা যা দরকার আমি সব কাজটা করতে পারবো। এই ছিল তার জায়গা। উনি এসে বললেন যেটা, যে তোমাদের এখানে তোমার বিয়ে বাড়ির ছবি দেখাও। তা আমি খুব কিন্তু করছি, আজ দেখাবো কাল দেখাবো, বলছি তুমি বিয়ে বাড়ির ছবি দেখাচ্ছ না কেন? মানে না, আমি বললাম করতে তো হয়, এই টাকা পয়সা রোজগারের জন্য। মানে আরে আমাদের দাও, আমাদের ওখানকার আমাদের লন্ডনে একটা প্রধান অংশ হচ্ছে বিয়ে বাড়ির ফটোগ্রাফি। ওয়েডিং ফটোগ্রাফারদের জানো রেট কীভাবে কী হয়, তাদের জাঁপ জৌলস দেখলে তুমি মাথা খারাপ হয়ে যাবে বলে তার ওখানে করা কিছু ওয়েডিং ফটোগ্রাফি দেখা। পরে উনি যখন কলকাতায় আসতেন, ওনার সঙ্গে কোনো বিদেশি ফটোগ্রাফার আসতেন শুধু ওয়েডিং ফটোগ্রাফি করবে বলে। আমার আপন বড় মাসির এক মেয়ের বিয়েতে মনে হয় 4-5 জন ফটোগ্রাফারকে বাইরে থেকে এসেছিলেন এখানে ওয়েডিং ফটোগ্রাফিটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে এক্সিবিট করবেন বলে, এবং তারা বহু পুরস্কার পেয়েছে। এরকম ঘটনা, এটা একটা দিক ছিল। আজকে দেখবেন আমি কেউ শিখে ফটোগ্রাফি করছে না, শিখে ফটোগ্রাফি করছে, অর্ধমনস্ক অবস্থায় করছে, লোক ঠকিয়ে জোড়াতাপ্তি দিয়ে করছে, আমি এসব দিকে যাচ্ছি না। ফটোগ্রাফির একটা বাজার তৈরি হয়েছে, তার ফলে অবলীলায় একটু দেখা যায় যারা উচ্চবিত্ত পরিবারের এক একটা জায়গায় 5.5-6 লক্ষ টাকার ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে। আমাদের এখানে আমি নাম তুলছি না, গিরিশ পার্ক অঞ্চলে একটি স্টুডিও আছে, তার তো স্টার্টই হচ্ছে 10 লাখ থেকে 12 লাখ টাকার প্যাকেজ, যেটা আমরা কল্পনাই করতে পারতাম না। তার এক সময় দেখেছি টেলিগ্রাফের মতো ম্যাগাজিনে ফুল পেজ বিজ্ঞাপন। ভাবুন সে কী করে না, ওয়েডিং ফটোগ্রাফি করে। আর দোকানটা তো লোক দেখান, কোনো কিছু ব্যাপার না, যেটা কন্ট্যাক্ট প্লেস রাখবে, ঠিক আছে আমার একটা দোকান আছে, এটা গেলে একদিকে। তার মানে কি, যদি কেউ ফটোগ্রাফ মানে শেখে ভালো করে, আর এখন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, সে যদি কিছু নমুনা পেশ করতে থাকে আর কথাবার্তা ঠিকমতো বলতে পারে এবং কথার উপর যদি আস্থা রাখা যায় বা বিশ্বাস রাখা যায়, সে কাজ পাবেন এরকম হতে পারে না। এটা গেলে একটা দিক। এর বাইরে চলে এলো আমাদের প্রচুর অনুষ্ঠানে, আমরা যেটাকে বলি যে আমাদের ইভেন্ট ফটোগ্রাফি। ইভেন্ট এখন অনেকটা, শুধু যে একটা কোনো অফিসের কিছু উদ্বোধন হলো, কি একটা নতুন বাড়ি কিনে ফেলেছে বা অফিস ঘরের উদ্বোধন হলো, এরকম নয়। এই যে বলছি, এই যে পার্টটা চলে এলো, এটা একটা বিশাল একটা আকার ধারণ করেছে। দেখবেন ওইসব অনুষ্ঠান করার জন্য প্রচুর ইভেন্ট তৈরি করে এরকম অনেক প্রতিষ্ঠান জন্ম হয়েছে। তাদের কাছে ফটোগ্রাফিটা খুব মানে জরুরি একটা ব্যাপার, ফটোগ্রাফি ছাড়া এটা হবেই না। এই যে ধরুন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমার কথাটা আপনার মাধ্যমে পৌঁছবে, যদি চ্যানেলের আস্তে আস্তে দম হয়, আপনাদের যদি পারে, দেখবেন আপনাকে কত কোনো ফটোগ্রাফার হায়ার করতে হচ্ছে। এবং যদি এটা নিউজ পোর্টাল হয়ে যায় কোনোভাবে, আপনি তো বুঝতেই পারছেন, আপনি প্রত্যেকটা অঞ্চলে প্রথমে আমাদের স্টাফ রাখা সম্ভব না। আপনি বললেন ভাই তুমি ফ্রিল্যান্স করো, আমি আমার অন্তত প্রথম দিকে 25টা জেলায় আমার প্রতিনিধি দরকার, তুমি যেমন দেবে তোমায় পয়সা দিয়ে দেবো, তুমি আরও অন্য প্রতিষ্ঠানে কাজ করো, আমার লিমিটসটা শুধু তাকে না দিলেই হবে। একই বন্যার ছবি তুলতে যাও, আমায় যে পার্টটা দিচ্ছ আরেকজনকে অন্য পার্টে, তারও ক্ষতি হলো না, আমারও ক্ষতি হলো না, আমাকেও অনেকটা তোমার জন্য বহন করতে হলো না, অথচ তুমি দু জায়গা থেকে করে তার থেকে বেশি টাকা রোজগার করবে। এই তো ফ্রিল্যান্সিংয়ের জায়গা। লাস্ট কি, তোমার অসুখ বিসুখ আছে, বাড়িতে অনুষ্ঠান আছে, তুমি কোথাও বেড়াতে যাবে, কাউকে তোমার অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, এরকম নয়। এইবার করতে যেটা আছে, আমরা বলি যখন নেট এসে গেল, যদি মানে দেখেন সারা পৃথিবী জুড়ে মার্কেট হয়ে গেল। ধরুন আমরা যেখানে বসে কথা বলছি প্রমোট করে, প্রায় সময় দেখছি কোনো না কোনো বিদেশি ফটোগ্রাফার আসা যাওয়া করছে। যারা কোনো কোম্পানির থ্রুতে আসছে, বুঝতে পারছেন তার খরচাটা কী, তাকে সে শুধু নিউ ইয়র্ক থেকেই আসুক, ফ্রান্স, ইতালি, জার্মানি যেখান থেকেই আসুক না কেন, তাকে এখানে ফ্লাইটে আসা যাওয়া, তার হোটেল খরচা, এখানকার কনভেন্স অনেক কিছু আছে। কিন্তু যদি দেখা যায় যে এখানে সেই রকম জাতের ফটোগ্রাফার আছে, তাকে অ্যাসাইনমেন্টই দিয়ে দিল। কত একজন যদি এখানকার কোনো একজন তরুণকে বলে যে ভাই তুমি একদম ঠাকুর গড়া থেকে শেষ পর্যন্ত করে দেবে, বিসর্জন পর্যন্ত একটা প্যাকেজ করে দাও, তোমায় 1 থেকে 1.5 লক্ষ টাকা দেবো, এরা আপ্লুত হয়ে যাবে। আমাদের এখানে কাজ করেও খুব বুকে হাত দিয়ে কজন ফটোগ্রাফার বলতে পারবে তার 6 মাসের মাইনে কত?
সেটা একটা অ্যাসাইনমেন্ট, মাঝে মাঝে আসবে কুমোরটুলির কাজ করে ওখানে পাঠাতে থাকবে। আর সে জানলো কি, সে একজন ফটোগ্রাফারকে পাঠাতে গেলে একজন ফটোগ্রাফারের মানে কলকাতা আসার খরচাই হয়তো 1,20,000 টাকার ওপর তার টিকিট, কাগজ টিকিট প্লাস সে ওই কদিনের মধ্যে কলকাতার সব স্মেলটা নিতে পারে না। এর মধ্যেই তৈরি হচ্ছে, সে সবটা জানে কোন ঘাটে বাঁশ পড়ে, কোন ঘাট থেকে মাটি নামে, মাটির সঙ্গে খড় বিছিয়ে যে প্রথম যে মণ্ডটা মাখা হয় কার ঘরে হয়, কখন হয়, কবে চক্ষুদান হবে, কবে বিদেশের ঠাকুরগুলো বিদেশে যেতে শুরু করবে, পুরো প্যাকেজ। আমরা এটা জাস্ট উদাহরণ হিসেবে বলছি। এর বাইরে প্রচুর বিদেশি কাগজ এবং বইপত্র আছে। তারা বলতে ধরুন এখন এই মুহূর্তে যে পলিটিক্যাল সিচুয়েশন চলছে, আমি কারোর নাম দিচ্ছি না, লাল নীল তেরো, আমার কোনো দলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। একজন, আমি তো বলি এখানে সাংবাদিকের ভূমিকা কি, একটা রেফারি কিংবা আম্পায়ার। আমাদের এখানকার দুর্ভাগ্য এই প্রসঙ্গে বলতে হয়, যেখানে দেখা যায় রেফারিদেরও কালার আছে। একটা কোনো চ্যানেল খুঁজে পাই না যেখানে রেফারি আছে, সবাই প্লেয়ার। কেমন একটা সমর্থন দেখাচ্ছে, এটা খুব লজ্জার জায়গা। এ ব্যাপারে তো বলতে কোনো মানে বাধা নেই। আমাদের কলকাতা সংবাদপত্রে একটা তো বেশ কালো অংশ আছে। আমরা সবসময় প্রশাসন বা অন্যান্য কিছু দোষ দিই, একটা কাগজ বুকে হাত দিয়ে বলবে যে নিরপেক্ষতা আপাত নিরপেক্ষ, এরকম ধরনের জায়গা নেই। যাই হোক, সেটা অন্যদিকে চলে যাব। দেখা গেল এই সময় এই নামাডোল চলছে। আজকে এখানে অবরোধ, ওখানে অবরোধ, ওখানে প্রদীপ মিছিল। আজকেই আছে দুটো বাচিক শিল্পী সংগঠন। একটু আগে একজন বন্ধু ফোন করলো, স্যার আসবেন, বৃহস্পতিবার আছে একটা শিল্পী সংগঠন। এবার ভাবুন, বিদেশ থেকে একজন এসে এত সংগঠনের মিছিল কভার করা সম্ভব না, এবং তাদের সবাইকে চেনেও। এখানকার একজন যদি স্ট্যান্ডার্ড একটু ভালো ফটোগ্রাফার যায়, আমি সেখানে ফটো জার্নালিস্ট করব বা সংবাদ মনস্ক যায়, কমসে কম তাকে ফটো জার্নালিস্টও হতে হবে। এটা সংবাদ মনস্ক হলেও সে কাজটা মোটামুটি উদ্রে দিতে পারে, সে ওইরকমভাবে কাজ করতে পারে। এর বাইরে খুব যদি সিরিয়াসলি করে, আমাদের 12 মাসে 13 পার্বণে তো বাঙালিদের কথাই আছে। তা 12 মাসে যদি 13 পার্বণ হয়, একটা করে যদি অ্যাসাইনমেন্ট পায়, তো 12 মাসে 13 পার্বণে 13টা অ্যাসাইনমেন্ট তো বাধা, যে বিয়ে বাড়ি একটা করবো, অমুকটা একটা করবো, অমুকটা একটা করবো। আমি গণিতক করছি না, ওকে ইন্টু 2 করলে তো 24 হয়ে গেল, ও 24কে 2 দিয়ে করলে তো 48 হয়ে গেল। যদি কেউ মনে করে খুব সিরিয়াসলি কাজ করতে পারে, ধরুন আপনি এসছেন এখানে একটা ক্রিয়েটিভ ফটোগ্রাফি এক্সিবিশন চলছে, ঠিক মতো যদি ম্যাচিওর করে, এখানে ছোট্ট ছোট্ট ছবি আছে, দাম কম রাখা আছে, কারণ এই অঞ্চলটা একেবারে মধ্যবিত্তদের অঞ্চল এবং এদের ছবি কেনার হ্যাবিট নেই। তার মধ্যেও ধরুন 3টে একবারে ফাইনাল হয়ে গেছে, 22টা পাইপ লাইনে আছে। অন্য কেউ হলে বলতাম 22টা বিক্রি হয়ে গেছে। আমরা বলি এটা ধারায়ের নিয়ম, যতক্ষণ না টাকাটা ঢুকলো আমরা বলি না। 22টা ছবি, তার মানে ধরুন আমি ক্রিয়েটিভ ফটোগ্রাফি করেও যদি ঠিকমতো প্রদর্শনী করি, এখানেও একটা বিক্রির সম্ভাবনা আছে, কোনো কিছু অসুবিধা নেই। এইগুলো জায়গা। তার ফলে এবার হচ্ছে বইপত্র। মনে করুন আমরা যখন ছোটোবেলার বই পড়েছি, ভূগোল বলুন, ইতিহাস বলুন বা অন্য কিছুই বলুন, কটা ছবি দেখেছি। আজকে দেখবেন প্রত্যেকটা বই কি কালারফুল হয়ে গেছে। পড়ার বই বলছে, টেক্সট, আমি নন টেক্সটে গেলাম না, সাপ্লাই করতে পারবে না। আমি এখানে আমার প্রকাশকের নাম চলে আসছিল, দেখবেন টিভি খুললেই অমুক প্রকাশনীর অমুক 11, 12 মানে মজা করে 13-এর বই আছে। আর বইগুলো কি কালারফুল, এবং তাতে বেশ উঁচু মানের ফটোগ্রাফ ব্যবহার করছে, মানে তারা চায়। আরেকটা হচ্ছে সবচেয়ে যেটা বলি, আমাদের ছেলে মেয়েদের বলি, সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা উইং হচ্ছে ট্রাভেল। দেখবেন একটা সময় খুব বলা হতো যে, এটা বলাই হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় ধর্ম এবং সেক্স। আমি তার সদর্থক দিক দিয়ে বলছি। আমাদের যে পত্রিকা আছে, ভোগ পত্রিকা, কন্ডিনেস্ট গ্রুপে গেল, তাদের কি আছে, হঠাৎ দেখা গেল সে তো অত কোটি কোটি টাকা রোজগার করছে, তাদের একটা এই মুহূর্তে ট্রাভেল ম্যাগাজিন আছে। কেন? তার যদি আমি বলছি নুডিটি বিক্রি করেই তাদের অত পয়সা, তাহলে আবার ট্রাভেল কেন? সারা পৃথিবীতে ভ্রমণের একটা বাজার আছে। কলকাতার একটা বাংলা ল্যাঙ্গুয়েজের ভ্রমণ পত্রিকা ভারতবর্ষের সর্বাধিক বিক্রিত পত্রিকা, মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, ইংলিশের। এবার মনে করুন, আমি মজা করে ওদের বলি, তোমার রথ দেখা কলা বেচা, তুমি বিষ্ণুপুর গেলে, তুমি মুর্শিদাবাদ গেলে, কখনো আগ্রা গেলে, কি কখনো তুমি দিল্লি গেলে, বেড়াবার মতো করে যাচ্ছ। তুমি সিরিয়াসলি ফটোগ্রাফি করো না, সারা পৃথিবী জুড়ে বিক্রি। তুমি একবার নেটে ক্লিক করো ট্রাভেল ম্যাগাজিন, লক্ষ লক্ষ বেরিয়ে যাবে। প্রত্যেক দিন 3 জায়গায় যদি আপনি শুধু অ্যাপ্লিকেশন আর দুটো নমুনা ফেলেন যে ভাই আমি এই কাজগুলো করি, এই জায়গার স্টক আছে, আমার বিষ্ণুপুর আছে। কেউ বললো বা তোমার হাম্পি নেই, ওদেরই একজন বন্ধু বলে আচ্ছা হাম্পিটা আমি দিয়ে দিচ্ছি, আরেকজন বললো ঠিক আছে তাহলে গুজরাটটা দিয়ে দিই।
যারা খুব সিরিয়াসলি কাজ করতে চায়, ফটোগ্রাফির মতো স্বাধীন, এত স্বাধীন একটা পেশা কোথাও নেই। এইবার যদি মনে হয় যে প্রত্যেক দিনই সে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে, আর লোক পড়ানিয়ে তাকে বললেন ধরে ফটোগ্রাফার বন্ধু তুমি ওঠো আমায় ছবি দাও, সে মূর্খের সঙ্গে বাস করেছে। আমি আমার মেম্বারদের ঠিক এইভাবেই বলি।